গুপ্ত রাজাদের শাসনের শেষ লগ্নে বাঙালি শশাঙ্ক এক স্বাধীন সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন গৌড় রাজবংশ। শশাঙ্কের পরে বাংলাদেশে শুরু হয় আনুমানিক 750 খ্রিস্টাব্দে পাল রাজাদের রাজত্ব। পাল রাজারা সকলেই ছিলেন বৌদ্ধ, তাই বাংলাদেশে বিস্তার লাভ করে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের বিস্তারের ফলে বাংলাদেশ থেকে বেদ নির্ভর ব্রাহ্মণদের ধর্ম একেবারে লোপ পেয়ে যায়, অর্থাৎ বেদ উপনিষদের চর্চা, হিন্দুর যাগযজ্ঞ পূজা অর্চনা সমস্তই বাংলার সমাজ থেকে লুপ্ত হয়ে যায়। পাল রাজাদের পরে বাংলাদেশ ছোট ছোট খণ্ড রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। এই সময় উত্তর বাংলায় রাজত্ব করতেন শূরসেন। রাজা শূরসেন যে রাজবংশের প্রতিষ্ঠা করেন তা হল সেন রাজবংশ। সেন বংশের আদি পুরুষ বলে শূরসেনের আর এক নাম হল আদিশূর। তিনি ছিলেন প্রবল পরাক্রান্ত রাজা। তিনি আশেপাশের অনেক ছোট রাজ্য দখল করে সম্রাট হন। একবার তার রাজত্বে দেখা দেয় অনাবৃষ্টি। দেশ জুড়ে উঠল হাহাকার। সেই সময় লোকের বিশ্বাস ছিল যে রাজার পাপেই হয় ইতি। ইতি হল অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, মরণ। রাজার পাপের প্রায়শ্চিত্ত করলে দূর হবে এই সর্বনাশা ইতি। রাজা শূরসেন ছিলেন হিন্দু। প্রজার কল্যাণের জন্য তিনি স্থির করলেন যে যজ্ঞ করবেন। কিন্তু শাস্ত্রমতো যজ্ঞ করতে হলে চাই উপযুক্ত পুরোহিত। বাংলাদেশে তখন বেদজ্ঞ পুরোহিত বলতে কেউই ছিলেন না। বহু বছরের বৌদ্ধ প্রভাবের ফলে দেশ থেকে বেদের চর্চা, শাস্ত্রের অনুশীলন উঠে গিয়েছিল। রাজা শূরসেন তখন 5 জন বেদজ্ঞ ব্রাহ্মণকে দেশে নিয়ে আসার জন্য লোক পাঠালেন কান্যকুজ্জে। সেই সময় ভারতবর্ষে কনৌজের বেদজ্ঞ ব্রাহ্মণদের খুব নাম ডাক। শূরসেনের আহ্বানে কান্যকুজ্জ থেকে বাংলাদেশে এলেন 5 জন বেদজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ। যথাসময়ে মহাসমারোহে যজ্ঞ অনুষ্ঠিত হল। যজ্ঞের ফলেই হোক কিংবা প্রাকৃতিক নিয়মেই হোক, আকাশে ঘনালো কালো মেঘ, দূর হলো অনাবৃষ্টি, শস্যশালিনী হলো বঙ্গভূমি, প্রজাদের মুখে ফুটল হাসি। রাজা শূরসেন কনৌজি 5 জন ব্রাহ্মণকে আর দেশে ফিরে যেতে দিলেন না। তাদের প্রত্যেকের জন্য ভূ সম্পত্তির ব্যবস্থা করে দিলেন। পঞ্চব্রাহ্মণ সেই থেকে রয়ে গেলেন বাংলাদেশে। এই পঞ্চব্রাহ্মণের নাম হল নারায়ণ, সুসেন, পরাশর, ধরাধর আর গৌতম। অনেকের মতে আবার এদের নাম হল নারায়ণ, দক্ষ, শ্রীহর্ষ, বেদগর্ভ আর ছান্দর। এই 5 জন কান্যকুজ্জ বা কনৌজি ব্রাহ্মণই হলেন আজকের বাঙালি ব্রাহ্মণদের আদিপুরুষ। 5 জন ব্রাহ্মণের সঙ্গে এসেছিলেন 5 জন অনুচর। সেই 5 জন অনুচরের পদবি ছিল ঘোষ, বসু, গুহ, মিত্র আর দত্ত। তারাই হলেন আজকের বাঙালি কায়স্থদের আদিপুরুষ। অতীত বাংলার সমাজপত্তনের পরম্পরায় মহাকালের নির্দেশেই আমরা এক সময় দেখতে পাই বঙ্গরাজ বল্লাল সেনকে। আদিশূরের প্রায় 150 বছর পরে গৌড় রাজ্যের সিংহাসনে বসলেন বিজয় সেন। তিনি ছিলেন সাহসী বীর এবং পরাক্রান্ত যোদ্ধা। তার রাজত্বকালে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় এবং সাহিত্য সংস্কৃতিরও প্রভূত উন্নতি হয়। বিজয় সেনের পুত্র বল্লাল সেন, তিনি উত্তরাধিকার সূত্রে পেলেন গৌড় রাজ্য আর বিবাহের সূত্রে পেলেন বঙ্গরাজ্য। এইভাবেই তরুণ বয়সেই বল্লাল সেন উত্তরবঙ্গ থেকে পূর্ব আর দক্ষিণবঙ্গ পর্যন্ত বিরাট এক রাজ্যের অধিপতি হলেন। অসাধারণ ছিল বল্লাল সেনের ব্যক্তিত্ব আর প্রতিভা। জীবনের প্রতি ক্ষেত্রে দেখা গেছে তার প্রতিভার স্ফুরণ। সঙ্গীত শিল্পের অনুরাগী এই রাজা যুদ্ধবিদ্যায় যেমন ছিলেন অসামান্য বীর, তেমনই বিস্ময়কর কৌশলী সেনাপতি। শাস্ত্র আলোচনায়, পাণ্ডিত্যেও তার ছিল অগাধ অনুরাগ। সংস্কৃত ভাষায় তিনি প্রতিষ্ঠান সাগর, ব্রত সাগর, আচার সাগর, দান সাগর ও অদ্ভুত সাগর নামে 5খানি গ্রন্থ রচনা করেছিলেন। বল্লাল সেন রাজ্য বৃদ্ধির চেষ্টা বিশেষ করেননি বটে, তবে দেশের আভ্যন্তরীণ শৃঙ্খলা বিধান এবং শক্তি সঞ্চয়ের প্রতি বিশেষ মনোযোগী ছিলেন। সামাজিক দিক থেকে বাংলাকে আদর্শরূপে গড়ে তোলার উদ্দেশ্যে বল্লাল সেন এক
সামাজিক সংস্কারের পরিকল্পনাকে রূপ দিয়েছিলেন। দুর্ভাগ্যক্রমে তার ফল হয়েছিল বিপরীত। সমাজে মাথা তুলে দাঁড়িয়েছিল আভিজাত্যের পাঁচিল, ধ্বংস হয়েছিল সমাজের ভেতরকার সংহতি। সেই বিষ বৃক্ষ আজও আমরা সম্পূর্ণরূপে উৎপাটিত করতে পারিনি। সব সভ্য দেশেই দেখা যায় যে রাষ্ট্র প্রজা সাধারণের মধ্যে মহত্তর জীবনের উদ্দীপনার জন্য বিশেষভাবে প্রয়াসী হয়। এই জন্য প্রত্যেক উন্নত সমাজেই গুণের স্বীকৃতি দানের জন্য বিশেষ বিশেষ সম্মাননার ব্যবস্থা থাকে। আমাদের দেশেও প্রাচীনকালের রাজারা গুণী ব্যক্তিকে নানা উপাধি দিয়ে সম্মান জানাতেন। সেই সম্মান বা সম্মানীয় উপাধি লাভের জন্য সমাজের মধ্যে সজীব চেষ্টা বা প্রেরণা প্রবাহিত থাকে। এই প্রেরণাই জাতিকে উন্নততর লক্ষ্যের পথে এগিয়ে নিয়ে চলে। জাতি হয় উন্নত। রাজ্যে সুখ, সমৃদ্ধি এবং সুশৃঙ্খলা প্রতিষ্ঠা হবার পর বল্লাল সেন বাংলার সমাজ জীবনকে উন্নত এবং মহিমান্বিত করার উদ্দেশ্যে কৌলিন্য প্রথার প্রবর্তন করলেন। কুলীন অর্থে উচ্চ বা শ্রেষ্ঠ বোঝায়। প্রজা সাধারণের মধ্যে যারা গুণে, জ্ঞানে, চরিত্রে সর্বশ্রেষ্ঠ, বল্লাল সেন তাদের সমাজের আদর্শ স্থানীয় রূপে সম্মাননার ব্যবস্থা করলেন। রাজসভায় গুণী ব্যক্তিদের গুণের বিচার করে তাদের কুলীন উপাধি দিলেন। এইভাবে যারা কুলীন বলে বিবেচিত হলেন, সমাজে তারা হলেন অগ্রগণ্য এবং বিশেষ মর্যাদার অধিকারী। কুলীন শ্রেণীতে বিবেচনার জন্য বল্লাল সেন 9টি গুণ স্থির করে দিয়েছিলেন। বিশেষ বিচারে এই 9টি গুণ যাদের চরিত্রে দেখতে পেলেন তাকেই কুলীন বলে সম্মান দিলেন। বল্লাল সেন নির্ধারিত 9টি বিশেষ গুণ হল সদাচার, বিনয়, বিদ্যা, প্রতিষ্ঠা, নিষ্ঠা, দান, শান্তি, তীর্থদর্শন এবং তপস্যার শক্তি। প্রথমে ব্রাহ্মণদের মধ্যে কুলীন নির্বাচন করা হলো। এরপর কান্নকুজ্জ থেকে ব্রাহ্মণদের সঙ্গে আসা 5 জন সহচর বা ভৃত্য, ঘোষ, বসু, গুহ, মিত্র আর দত্তদের মধ্যেও কুলীন নির্বাচন করা হলো। ততদিনে এদের সকলেরই বংশাবলী বৃদ্ধি পেয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছিল। দ্বিতীয় থাকের কুলীন নির্বাচনের সময় দত্ত পদবীধারীরা বেঁকে বসলেন। তার ঘোষ, বসু, মিত্র, গুহদের সঙ্গে এক সারিতে পঙ্ক্তিবদ্ধ হতে ঘোরতর আপত্তি প্রকাশ করলেন। কান্নকুজ্জের ব্রাহ্মণদের সঙ্গে তল্পিবাহক ভৃত্য হিসাবে এসেছিল ঘোষ, বসু, গুহ, মিত্ররা। তারা নিজেদের সেই পরিচয় দিতেও কুণ্ঠিত হতেন না। কিন্তু দত্তরা বললেন যে তারা ব্রাহ্মণদের সঙ্গ ধরে কান্নকুজ্জ থেকে এসেছেন বটে, কিন্তু তারা ব্রাহ্মণদের ভৃত্য ছিলেন না। তারা তাদের পরিচয়ও দিতেন অনুযাত্রী বা সহযাত্রী বলে। দত্তদের এরকম অবিনয়ী এবং দাম্ভিক উক্তিতে প্রচ্ছন্ন ছিল তাদের স্বাধীনতায় স্পৃহা। ঘোষ, বসু, গুহ, মিত্ররা কিন্তু দত্তদের এই দাবি মেনে নিলেন না। তারা সকলেই এক বাক্যে সাক্ষ্য দিলেন যে দত্তদের দাবি সত্য নয়। দত্তরাও তাদের সকলেরই মতো ব্রাহ্মণদের লটবহর বহন করে এদেশে এসেছেন। বল্লাল সেন ঘোষ, বসু, গুহ, মিত্রদের সাক্ষ্যই মেনে নিলেন এবং দত্তদের অবিনয় এবং দাম্ভিকতার নিন্দা করলেন এবং দত্তদের মধ্য থেকে কাউকেই কুলীন করলেন না। তারা নানা গুণের অধিকারী হয়েও সমাজে সাধারণ প্রজা হয়েই থাকলেন। বল্লাল সেন নিয়ম করেছিলেন প্রতি 36 বছর অন্তর চরিত্র ও গুণ বিচার করে কুলীন নির্বাচন করা হবে। বল্লাল সেনের এই কৌলিন্য প্রথা প্রবর্তনের উদ্দেশ্যটি ছিল নিঃসন্দেহে মহৎ। তিনি চেয়েছিলেন আপামর বাঙালি বিশেষ করে 9টি গুণের চর্চা করে নিজেদের কুলীন শ্রেণীতে উন্নীত করার প্রেরণা লাভ করবে। এভাবে সমাজে যে উদ্দীপনা আসবে তাতে সামগ্রিকভাবে সমাজের এবং দেশের উন্নতি হবে। কিন্তু বাস্তবে দেখা গেল যে এই কৌলিন্য সম্মান ব্যবস্থাকে নির্ভর করে অনতিকালের মধ্যেই পাশাপাশি এক ভিন্ন প্রথা গজিয়ে উঠেছে। লোকে আর কৌলিন্যের জন্য নির্ধারিত নবগুণের চর্চা করল না। কুলীনের ছেলে কুলীন হবে এমন একটা সহজ ব্যবস্থাই সমাজে স্থায়ী হয়ে গেল। কুলীনের সন্তান জঘন্য অন্যায় অপরাধ করলেও তার কুলীনত্ব নষ্ট হয় না, সে কুলীনই থেকে যায়। অন্যদিকে অকুলীনদের মধ্যে কেউ কৌলিন্য বিধির যথাযথ অনুশীলনের দ্বারা মহৎ চরিত্রের অধিকারী হলেও তাকে কিছুতেই কুলীন বলে গণ্য করা হয় না। বল্লাল সেন চরিত্রের গুণের বিচারে কৌলিন্য প্রথার সৃষ্টি করেছিলেন। তিনি কখনোই আমরা এখনো সমাজে যা দেখে থাকি জন্মসূত্রে কুলীন গণ্য হবার রীতি সৃষ্টি করেননি। বাংলার এটাই দুর্ভাগ্য।
রাজা হবার পর লক্ষণ সেন তার পিতার নির্দেশ মতো ৩৬ বছর পরে কৌলিন্যের নতুন করে নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। সভা বসিয়ে যথা নিয়মে বিচারকরা বল্লাল সেন নির্দিষ্ট ৯টি লক্ষণ মিলিয়ে বিচার করতে বসেন। এই নির্বাচন উপলক্ষ করে সমাজে এক ঘোরতর বিশৃঙ্খলা দেখা দেয়। লোকের মধ্যে হিংসা আর রেষারেষি এমন মারাত্মক আকার ধারণ করে যে তারা বিচারকদের সিদ্ধান্তের কোনো মূল্যই দিতে চায়নি। জোর করে কিছু মানতে সমাজের লোককে বাধ্য করা চলে না, তাই লক্ষণ সেন হাল ছেড়ে দিলেন। বিরক্ত হয়ে তার সময়ের নির্বাচন বাতিল করে দিলেন। ৩৬ বছরের মধ্যে সমাজের অবস্থা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে আসল কলিনত্ব ঘুচিয়ে গিয়ে কলিনত্বের ছায়াটিই প্রধান হয়ে উঠেছিল। বল্লাল সেনের কৌলিন্য প্রথা প্রবর্তনের মূল উদ্দেশ্যটাই এভাবে মুছে গেল। যে ৯টি বিশেষ গুণের প্রতি মানুষকে তিনি আগ্রহী করে তুলতে চেয়েছিলেন, কুলীন হবার জন্য কেউ আর সেই সব গুণের চর্চা নিয়ে মাথা ঘামালো না। কুলীনের ঘরে জন্মালেই কুলীন বলে সম্মান পাওয়া সমাজের রীতি হয়ে গেল। কুলীনের চরিত্র বলে আর কিছুই রইল না। ঠিক একইভাবে ব্রাহ্মণদেরও বৈশিষ্ট্য তথা চরিত্র নষ্ট হয়ে গেল। যেসব গুণ অর্জন করলে আগে ব্রাহ্মণত্বের সম্মান দাবি করা চলত, সেই বিধি মেনে চলার আর প্রয়োজন রইল না। সৌভাগ্যবশত ব্রাহ্মণের ঘরে জন্মালেই সমাজে ব্রাহ্মণত্বের সম্মান পাওয়া যেতে লাগলো। একটি নির্দোষ সামাজিক প্রথা তার বিকৃত পচা গলা আকৃতি নিয়ে সমাজ দেহে জেঁকে বসে গেল, আর আমরা তাকেই আঁকড়ে ধরে বয়ে চলেছি। আজও পর্যন্ত আমরা এই অন্ধ সংস্কারের গণ্ডি ছেড়ে পুরোপুরি কি বেরিয়ে আসতে পেরেছি? বল্লাল সেনের সুশাসনে রাজ্যের প্রজাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছিল। ব্যবসা বাণিজ্য সমাজে বিশেষভাবে প্রতিষ্ঠা অর্জন করেছিল বণিক সম্প্রদায়। তারাই বর্তমানে সুবর্ণ বণিক বলে পরিচিত। প্রভূত অর্থবিত্তের অধিকারী হয়েও আচার ব্যবহারে নিয়ম নিষ্ঠায় তারা ব্রাহ্মণদের চেয়েও কোনো অংশে কম ছিলেন না। ব্রাহ্মণদের মতো তারাও নিজেদের সম্প্রদায়ের মধ্যে উপবীত ধারণের রীতি প্রচলন করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত জীবনের শেষ দিকে বল্লাল সেনের এই সুবর্ণ বণিক সম্প্রদায়ের সঙ্গে ঘোরতর গোলযোগ বেঁধে গেল। সেই সময়ে বাংলাদেশের সুবর্ণ বণিকদের নেতৃস্থানে ছিলেন বল্লভানন্দ নামে এক শেঠ। ব্যবসায় বাণিজ্যে অগাধ অর্থের মালিক হয়েছিলেন তিনি। তখন আজকের দিনের মতন ব্যাংক ব্যবস্থা তো ছিল না। ধনশালী মহাজনই ব্যাংকের কাজ করতেন। লোকে প্রয়োজনে তাদের কাছ থেকেই উপযুক্ত বন্ধকির ব্যবস্থা করে টাকা ধার করত। যুদ্ধ, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ ইত্যাদি দুর্বিপাকে রাজারাও এই মহাজনদের কাছে হাত পাততেন। একবার বর্তমান অসমের এক সীমান্ত রাজ্য এবং উদন্তপুরের রাজার সঙ্গে বল্লাল সেনের ঘোরতর যুদ্ধ বেঁধে গেল। সেই যুদ্ধে বল্লাল সেন খুবই বিপর্যস্ত হয়ে পড়লেন। সাময়িকভাবে পিছু হটে এলেও তিনি নতুন উদ্যমে উদন্তপুর আক্রমণের আয়োজন করতে লাগলেন। এই সময় তার ১ কোটি টাকার বিশেষ প্রয়োজন হয়ে পড়ল। রাজকোষে টান ধরেছিল নিশ্চয়ই। বল্লাল সেন ১ কোটি টাকা ধার চেয়ে বল্লভানন্দের কাছে এক দূত পাঠালেন। বল্লভানন্দ টাকা ধার দিতে রাজি হলেন, তবে একটা বিশেষ শর্তে। তিনি রাজাকে বলে পাঠালেন যে যতদিন ঋণের টাকা পরিশোধ না হবে ততদিন হরিকেলি পরগনার রাজস্ব আদায়ের ভার তার উপরে থাকবে। সোজা কথায় বল্লভানন্দ হরিকেলি পরগনা বন্ধক চাইলেন। দেশের রাজা বল্লাল সেন, ধনী মহাজন বল্লভানন্দ তার একজন প্রজা মাত্র। একজন প্রজার কাছ থেকে এমন স্পর্ধিত প্রস্তাব শুনে স্বভাবতই বল্লাল সেন খুবই অপমানিত বোধ করলেন। বাধ্য হয়েই তিনি এরপর তার রাজকীয় ক্ষমতার প্রয়োগ করলেন। কেবল বল্লভানন্দ নয়, তার সম্প্রদায়ের সমস্ত অর্থবান সুবর্ণ বণিকদের অর্থ ভাণ্ডার রাজা রাজ্যের প্রয়োজনে দখল করে দিলেন। বলা বাহুল্য, রাজার এই আচরণ বল্লভানন্দ সাময়িকভাবে হজম করতে বাধ্য হলেও মেনে নিতে পারলেন না। এর যোগ্য জবাব দেবার জন্য তিনি মনে মনে প্রস্তুত হতে লাগলেন। যুদ্ধে বল্লাল সেন জয়ী হলেন। বল্লভানন্দের অপমানের জ্বালা তার মনে ধুমায়িত ছিল। যুদ্ধ জয়ের পর তিনি এক বিজয় উৎসবের আয়োজন করলেন। যথারীতি রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের রাজভোজে আমন্ত্রণ জানানো হলো। বল্লভানন্দ সহ অন্যান্য ধনী সুবর্ণ বণিকদেরও নিমন্ত্রণ হলো। কিন্তু সবাই উপস্থিত হয়ে বল্লভানন্দ তার জন্য নির্দিষ্ট আসন দেখে খুবই বিচলিত হলেন। রাজার আদেশে বল্লভানন্দ এবং তার সম্প্রদায়ের সুবর্ণ বণিকদের আসন করা হয়েছিল
আলাদাভাবে বৈশ্যদের আসনের পেছনে। এই প্রকাশ্য অপমানের পর বল্লভানন্দ সুবর্ণ বণিকদের সকলকে নিয়ে ভোজসভা ত্যাগ করে চলে গেলেন। বল্লভানন্দ কিন্তু নিশ্চুপ বসে রইলেন না। অপমানের উপযুক্ত প্রতিশোধ নেবার জন্য তিনি ষড়যন্ত্রে লিপ্ত হলেন। সেই সময় মগধের রাজা ছিলেন বল্লভানন্দের জামাতা। তিনি গোপনে জামাতার সঙ্গে যোগাযোগ করলেন। দূত মারফত ষড়যন্ত্রের কথা জানতে পেরে ক্রুদ্ধ বল্লাল সেন সুবর্ণ বণিকদের বিরুদ্ধে এক আদেশ জারি করলেন। তিনি ঘোষণা করলেন, স্বদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অপরাধে সুবর্ণ বণিক সম্প্রদায়কে সমাজে পতিত করা হলো। হীন কাজের জন্য এখন থেকে তারা অন্তজ শূদ্র বলে গণ্য হবে। কোনো সৎ ব্রাহ্মণ সুবর্ণ বণিকদের যজন কার্য করতে পারবেন না। যারা এই রাজাদেশ অমান্য করবেন তাদেরও সমাজে পতিত বলে গণ্য করা হবে। রাজা বল্লাল সেনের এই শাস্তি তারপর থেকে সমাজে বহাল হয়ে গেল এবং সেই দিন থেকে সমাজে সুবর্ণ বণিকরা তাদের আগেকার মর্যাদা হারালেন। অপরদিকে অনিবার্যভাবে এই ঘটনাকে উপলক্ষ করে সমাজে বৈশ্য সম্প্রদায়ের অন্যান্যদের সঙ্গেও সুবর্ণ বণিকদের একটা গোপন রেষারেষি তৈরি হয়ে গেল। সেন রাজারা সকলেই ছিলেন অত্যন্ত শিব ভক্ত। বৌদ্ধ বাংলাদেশে তাদের চেষ্টাতেই ব্রাহ্মণ্য ধর্ম পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। শিবভক্ত বল্লাল সেন তার রাজ্যে কয়েকটি শৈব মঠের প্রতিষ্ঠা করেছিলেন। অনেকের মতে তিনি তান্ত্রিক অনুষ্ঠানও করতেন। সেসব গোপন অনুষ্ঠান ভদ্র রুচির বিপরীত ছিল। তাছাড়া রাজা বৃদ্ধ বয়সে পদ্মিনী নামের এক দুশ্চরিত্রা রূপসী নারীর প্রতিও আকৃষ্ট হয়ে পড়েছিলেন। এই নিয়ে রাজ্যে অনেক কুৎসিত রটনা হতে থাকে। বল্লাল সেনের পুত্র লক্ষণ সেনের সেই সময় যুবা বয়স। বিদ্যায়, বীরত্বে, সদাচারে তার খ্যাতি প্রজাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। পিতার কুৎসায় তার অন্তর ব্যথিত হয়। তিনি পিতার মতিগতি বদলানোর জন্য বহুভাবে চেষ্টা করেন, কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হয়। বীতশ্রদ্ধ হয়ে তিনি রাজপ্রাসাদ ত্যাগ করে নবদ্বীপের কাছে এসে বাস করতে থাকেন। এই সময় পিতা পুত্রের মধ্যে কিছু চিঠির আদান প্রদান হয়। চিঠিগুলো লেখা হতো সংস্কৃত শ্লোকে। সংস্কৃত সাহিত্যে এই শ্লোকগুলি থেকে পদ্মিনীর প্রসঙ্গ জানা যায়। মৃত্যুশয্যায় বল্লাল সেন নিজের ভ্রান্তির কথা বুঝতে পেরে অনুতপ্ত হন এবং লক্ষণ সেনকে ডেকে পাঠান। পিতার ডাক পেয়ে লক্ষণ সেন যখন রাজধানীতে উপস্থিত হন তখন বল্লাল সেনের শেষ অবস্থা। পিতার মৃত্যুর পর 1161 খ্রিস্টাব্দে লক্ষণ সেন সুবিশাল গৌড় রাজ্যের অধীশ্বর হন।